শুভ সকাল। কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ং স্যার। যথারীতি আজকে ম্যানেজমেন্টের প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো মূলত আমরা বেশ কয়েকটি ক্লাস ধরেই আমরা কিন্তু অষ্টম অধ্যায়টি আলোচনা করছিলাম এবং আমাদের অষ্টম অধ্যায়ের ব্যবসার আইনগত দিক আমরা বেশ কিছু আইন নিয়ে কথা বলেছি এবং আজকে আমরা কথা বলবো আইএসও অর্থাৎ ব্যবসায় যারা বিভিন্ন ধরনের মানদণ্ড তৈরি করে দেয় প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে, যারা একটা অ্যাসুরেন্স দেয়, সেই ধরনের একটা অর্গানাইজেশন যারা হচ্ছে আইএসও নামে পরিচিত, তাদের সম্পর্কে এবং তারা কেন গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি একটু খেয়াল করি, এটা আমরা এখন সবাই কম বেশি করি কোনো কিছু কিনতে গেলে, যে বিশেষ করে আমরা যদি চক বাজারে যাই তো দেখব কসমেটিক্সের সব নকল। বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমের আমরা কিন্তু নকল ভার্সন দেখতে পাই আমাদের চকবাজার, গুলিস্তানের যেই ফুটপাতগুলো আছে সেই সব জায়গায় মূলত এই ধরনের প্রোডাক্টগুলো থাকে। ইভেন অনেক বড় দোকানগুলোতেও আপনারা যদি দেখেন যে বিভিন্ন সময় র্যাবের অভিযান বা পুলিশের অভিযানে অনেক নকল প্রোডাক্ট, নকল জিনিস ধরা পড়ে। তো এই যে নকল ধরার জন্য আমরা একটা কিছু উপায় অবলম্বন করে তারা। তো এই যে এখানে যদি ছবিটা দেখি, তো এখানে মোর অললেস সেম দেখতে, গেট আপ সেম, একটা একটা সেন্টের বোতল আমরা যদি মনে করি, তো মূলত এই বোতলটা দেখতেও একই রকম, সবকিছুই এক কালার সেম, জাস্ট এখানে লেখাটা আবছা আবছা করে লিখছে সবগুলাই, আর এখানে স্পষ্ট লেখা একটা, দ্যাটস দ্য ডিফারেন্স। তো আমরা এখন অনেক সময় অনেকে যারা সচেতন তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করি, তারা দেখি যে এটা যথেষ্ট মান আছে কি না। তো এই যে মান আছে কি না সেটা দেখার জন্য আমরা আইএসওর ট্যাগলাইনটা দেখি, যে আইএসও কর্তৃক সেটা অথরাইজড কি না, বা ওই মানদণ্ডটা, স্ট্যান্ডার্ড মানদণ্ডটা সে মানতেছে কিনা। দা আইএসও হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অর্গানাইজেশন, যাকে ফলো করে, যেমন আমাদের দেশে বিএসটিআই একটা আছে, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখব, যারা আইএসওর সেই ভ্যালুগুলাকে নিয়ে আমাদের দেশের মানগুলাকে ঠিক করে। তো ওইটা আমাদের এখানে একটা মানদণ্ড দেয় এবং আমরা যারা ক্রেতা আছি তারা ওইটা দেখে বুঝি যে হ্যাঁ, ওইটা সিলটা বা ওই ইনফরমেশনটা যদি আমার প্রোডাক্টের গায়ে থাকে তার মানে ওই প্রোডাক্টটা ফেক না। না হলে কিন্তু আমরা ফেক প্রোডাক্ট নিয়ে বাড়িতে চলে আসবো। তো এর জন্যই যখন এই ফেক জিনিসগুলো আসা শুরু হয়ে গেল, ব্যবসায়ীরা একটা ভালো বিজনেস যারা দাঁড়া হয়ে গেল, তখন ছোট ব্যবসায়ীরা কি করলো, বা ছোট অনেকে অসাধু উপায়ে ব্যবসা করার জন্য তারা এটাকে জাস্ট কপি করা শুরু করলো। ফোনের ক্ষেত্রে বেশি দেখা যায়, ফোনের ক্ষেত্রে অনেক কপি ফোন, বসুন্ধরা সিটিতে বেশিরভাগ দোকানে কপি ফোন, আইফোনের কপি। তো এই যে কপি যেগুলা, তো সেগুলা খোঁজার জন্য আমরা এই আইএসও একটা তৈরি হইলো সারা ওয়ার্ল্ড ওয়াইড। এটা তৈরি হইলো যে তারা কিছু স্ট্যান্ডার্ড সেট করবে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্টর গুণগত মান সেই ধরনের হইতে হবে। তো মূলত এটাই হচ্ছে আইএসও। তো আইএসও হচ্ছে, আমরা যদি ইংলিশে বলি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ প্রতিটি দেশের পণ্য ও সেবা উৎপাদন করতে হলে তার নিজ দেশের কিছু মানদণ্ড মানতে হবে। এটা আগের কনসেপ্টে ছিল, বাট ওই দেশ অনুযায়ী এখন আর প্রোডাকশন হবে না, কারণ পৃথিবী এখন গ্লোবালাইজেশনের যুগে আমরা আছি। তো গ্লোবালাইজেশনের যুগে থেকে আমরা কখনো একটা দেশের পণ্য শুধুমাত্র ওই দেশে বিক্রি হবে এরকম কিন্তু না। আমরা যেমন আমরা আমেরিকান প্রোডাক্ট ইউজ করি, ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করি, আমরা চাইনিজ প্রোডাক্ট ইউজ করি। তো এটা একটা আন্তর্জাতিক কোনো একটা মান মেনটেন করতে হবে। তো তার জন্যই যখনই আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ইকোনমি তখন সব ইন্ডিভিজুয়াল ইকোনমিতে থাকা সম্ভব না, তখন মুক্ত বাজার অর্থনীতি হয়ে গেল, ওপেন মার্কেট হয়ে গেল সবকিছুর জন্য, তখন একটা আন্তর্জাতিক সংস্থা প্রয়োজনীয়তা আসলো। তখন বিভিন্ন দেশ একটি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলির সমন্বয়ে একটা আন্তর্জাতিক মান হওয়া প্রয়োজনীয়তা দেখা দেয়। তখনই কিন্তু এই
অর্গানাইজেশনটার উৎপত্তি। আইএসও এটা আসে যাকে আমরা ইংলিশে বলতেছিলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটা মূলত 1947 সালে এই প্রয়োজনীয়তাটা থেকেই আসলে আইএসওর উৎপত্তি। তো আইএসও কেন উৎপত্তি হলো এটা একটা কিন্তু প্রশ্ন হইতে পারে। তো 23শে ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের জেনেভাতে এটার প্রধান কার্যালয়টা অবস্থিত। এবং এর প্রধান কাজ হচ্ছে আইএসও মূলত শিল্প বাণিজ্যে বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারণ করে এবং প্রতিষ্ঠানকে সেই মানের সনদ প্রদান করে। অর্থাৎ আগে যেটা ছিল ইন্ডিভিজুয়ালি এক একটা দেশ তাদের মান নিয়ন্ত্রণ করতো, এখন না, আইএসও একটা সেট করে দিতেছে এবং ওই সেট অনুযায়ী প্রতিটা দেশ আলাদা আলাদা করে আবার তাদের নিজস্ব মান সেট করতেছে। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড, সাপোজ আইএসও একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল যে জুসের ক্ষেত্রে 1 লিটারের একটা জুসে 4টা আম লাগবে, সাপোজ মান। ঠিক আছে, তো বাংলাদেশ, ধরো বাংলাদেশে একটা কোম্পানি যে মান নিয়ন্ত্রণ করে, ওই তারাও একটা ফিক্স করবে যে ঠিক আছে আইএসও বলছে 4টা, তো আমরাও 4টা নিব বা 4.5টা নিব বা 5টা নিব। তো এবং বাংলাদেশকে একটা অথরাইজেশন আইএসও থেকে আসছে যে এই অর্গানাইজেশনটাই শুধুমাত্র দিতে পারবে। তো এইভাবে আসলে সনদ প্রক্রিয়াটা হয়। বা ডাইরেক্ট কেউ যারা বড় অর্গানাইজেশন তারা আবার ডাইরেক্ট আইএসওর কাছে গিয়েই সনদ নিতে পারে। তো আইএসও থেকে যদি একটা সার্টিফিকেট নিতে হয় তো মূলত আমরা 18 মাস সময় লাগবে আইএসও তে অ্যাপ্লাই করে পুরো প্রক্রিয়াটা হইতে মোটামুটি অ্যারাউন্ড 18 মাস সময় লাগে। এবং এক্ষেত্রে অনেকটা সময় ও খরচও ব্যয় করতে হয়, কারণ অনেকগুলা প্রয়োজনীয় শর্ত মেনে এটা নিতে হয়। তো এখন যদি আমরা বলি আইএসও সর্বপ্রথম আইএসও 9000 বা 9000 নামে একটি মান নির্ধারণ করেন এবং সনদ প্রদান শুরু হয় আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলি এই মান অর্জনের চেষ্টা করে থাকে। বাংলাদেশেও অনেক বড় প্রতিষ্ঠান এই ধরনের আইএসও 900 মানটা গ্রহণ করতে পারছে বা অনেকেরই সেই মানটা আছে আইএসও 9000। তো যেমন আমরা যদি বলি সনি, এরকম সনি এরা কিন্তু আইএসও স্বীকৃত প্রাপ্ত। তারপরে পরবর্তীতে 9000-এর থেকে আরো কিছু ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েবল তারা বের করে, ভ্যারাইটি বের করে রুলসটাকে, ওই যে যেমন মোবাইলের ক্ষেত্রে মডেল চেঞ্জ হয় সেরকম রুলসেরও ক্ষেত্রেও কিছু নতুন মডেল আসে, কারণ বিভিন্ন সেক্টর ওয়াইজ তারা আলাদা করে ফেলে ক্যাটাগরি করার জন্য। আইএসও 9001, আইএসও 9002, 9003, 9004 নামে আরো কিছু সনদ চালু করা হয়। এটা সেক্টর ওয়াইজ, যে খাদ্য দ্রব্যের জন্য একটা সার্টিফিকেট, কেউ যদি সেবা শিল্প হয় তাদের জন্য একটা সার্টিফিকেট, তো এইভাবে তারা আবার এটাকে ভাগ করে নেয়। তো বিভিন্ন ক্ষেত্রে আইএসও মান সনদ দিয়ে থাকে, যেমন খাদ্য, পানি, জলবায়ু, সেবা, শক্তির দক্ষতা, পুনর্ব্যবহার, যেটাকে আমরা ইংলিশে এনার্জি এফিসিয়েন্সি এন্ড রিনিউয়েবল, গাড়ি ইত্যাদি ইত্যাদি সব ক্ষেত্রে তারা আইএসও একটা স্বীকৃতি প্রদান করে। আইএসও এই স্বীকৃতিটা কিন্তু অনেক সময় লাগে, যেটা বললাম 18 মাস, এবং এই স্বীকৃতিটা অনেক সুনামের একটা স্বীকৃতি। তো স্বীকৃতিটা থাকা প্রতিটা বিজনেসের জন্য তাকে কিন্তু একটা অনেকটা আপ হ্যান্ড দিয়ে দেয়। মানে, তো তুমি যখন সাপোজ তুমি এ গ্রেড পাইতা, তুমি এখানে গোল্ডেন এ প্লাস পাইলা, তাহলে কি তোমাকে অনেকটা স্ট্যান্ডার্ড তোমাকে বাড়ায় দিল। যে তুমি একটা এভারেজ স্টুডেন্ট, এ গ্রেড ছিল মানে এভারেজ স্টুডেন্ট ছিল, সেখান থেকে তুমি যখন ধরো এইচএসসি তে একটা গোল্ডেন এ প্লাস পেলা, তখন কিন্তু তুমি অ্যাবভ এভারেজ একটা গুড স্টুডেন্ট থেকে বেস্ট স্টুডেন্টে পরিণত হলো। ঠিক আছে, তো এই যে আইএসও যে 4টা আমরা বললাম, সরি, মূলত 4টা আইএসওর আরো কিছু ভাগ করছে আইএসও। তো মূলত আমি যদি একটু আগে বলি যে আইএসও সামগ্রিকভাবে যদি বলি, সামগ্রিক মানে পুরা মানটা চিন্তা করে তারা একটা অর্গানাইজেশনকে 9000 দেয়। তারপরে 9000 এর সনদ এবং 9000 এর আন্ডারে অনেকগুলো আছে। তারপর আইএসও 14000 আছে একটা, তো যেটা হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, অর্থাৎ ওই যে এনভায়রনমেন্টকে ফ্রেন্ডলি কিনা, যেটা আমরা গত দিন দেখছিলাম যে দূষণের সাথে কতটা ইম্প্যাক্ট আছে তোমার। তো তোমার যদি দূষণের সাথে ইম্প্যাক্ট থাকে সেই ক্ষেত্রে তুমি ওইটার মধ্যে চলে আসবা। তারপরে আইএসও 50001, তো 50001টা মূলত শক্তি ব্যবস্থাপনা বা জ্বালানি শক্তি ব্যবস্থাপনা, কতটা তুমি জ্বালানি ব্যবস্থাপনাটা তোমার কেমন। দেন 22001, আইএসও 22001 যেটা খাদ্য নিরাপত্তা, অর্থাৎ
খাদ্যর ক্ষেত্রে তোমার কতটা নিরাপত্তা আছে। দেন 31,000 যেটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থাৎ বিজনেসের যে ঝুঁকি আছে বা অন্যান্য যেমন আগুনের ঝুঁকি বীমা যেটার জন্য করা হয়, তো এই ঝুঁকিগুলো তুমি কতটা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারো। নতুন আরেকটা এখন অ্যাড হয়েছে ISO 27,001, মানে 27,001, তো যেটা হচ্ছে মূলত আইসিটি সেক্টর নিয়ে তথ্য নিরাপত্তা ব্যবস্থা, তোমার তথ্যগুলো কতটা নিরাপদে আছে। তো এই কয়টা সেক্টর বা এই কয়টা জিনিসের জন্য আইএসও সার্টিফিকেশন দিয়ে থাকে মূলত। তো মূলত আইএসও যদি 9,000 এর যে 4-5টা ছিল, আমরা এই 5টা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং আইএসও আমরা 14,000 এই দুইটা নিয়ে একটু কথা বলবো। আমরা এই দুইটাই মূলত আমাদের বইগুলোতে ডিটেইলে আছে, আমাদের এক্সামের জন্য এই দুইটাই ইম্পর্টেন্ট। তো আইএসও 9,000টা মূলত সামগ্রিক ব্যাপারটা দেখে যে ক্রেতা কতটা সন্তুষ্ট, তারপরে দেখে হইলো যে তারা ক্রেতাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতেছে কিনা, তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, এবং তারা বিক্রি করার ক্ষেত্রে তারা সেই ধরনের মানদণ্ডগুলা বিবেচনা করে কিনা। তো সামগ্রিক পুরো বিষয়টা দেখেই আমরা আইএসও 9,000 এই সনদটা দেওয়া হয়। ঠিক আছে, মূলত একটা সামগ্রিক দলিল, ওভারভিউ পুরাটার উপরে বিবেচনা করে আইএসও 9,000 দেওয়া হয়। দেন আইএসও 9,001 যেটা মূলত দেওয়া হয় হলো কতটা ভালো, তার 20টা জিনিস দেখা হয়, যেমন প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ডিজাইন, প্রোডাক্টের মান, প্রোডাক্টের প্রশিক্ষণ, ওই অর্গানাইজেশনের প্রশিক্ষণ কেমন, তাদের উৎপাদন ব্যবস্থাপনাটা কেমন, সেবার মানটা কেমন, তারা দায়িত্ব পালনে কিরকম, তাদের ম্যানেজমেন্টের দায়িত্বটা কেমন, এই ধরনের কিছু জিনিস দেখে আইএসও 9,001 সনদটি দেওয়া হয়। তো মূলত 9,002টাও মূলত অনেকটা 9,001 এর মতোই, এখানে কোম্পানি ডিজাইনিং এর ক্ষেত্রে এবং কাজের সাথে যুক্ত এবং ক্রেতাদের ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে সেসব কোম্পানির জন্য এটা মূলত যারা ডিজাইনার রিলেটেড বিজনেস, ফ্যাশন হাউস হতে পারে, তাদেরকেই এই ধরনটা দেওয়া হয়। দেন 903 যেটা, সেটা হচ্ছে 9003 ISO, এটা খুব ছোট পরিসরে কাজ করে। এটা মূলত হলো শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ কারখানায় যে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, উৎপাদন কেমন হচ্ছে, উৎপাদন প্রক্রিয়া যদি কারো খুব সুন্দর ভালো থাকে তাদেরকে 9003 এই সনদটা দেওয়া হবে। দেন ISO 9004 যেটা অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে, যে অন্যান্য যে মানদণ্ডগুলো ছিল ডিজাইনিং, এই সবগুলা জিনিস মিলাই কিন্তু সে 4টা জিনিস যদি থাকে, যে ডিজাইনিং, উৎপাদনের প্রক্রিয়া সবকিছু ঠিকঠাক, তখনই শুধুমাত্র সে 9000 এটা পাবে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং পণ্যের আকার আকৃতি পরীক্ষা নিরীক্ষা হবে, পণ্যের কাঁচামাল সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর পণ্যটা পুষ্টিমান কিরকম আছে পরীক্ষা নিরীক্ষা হবে, কর্মীদের রিলেটেড পরীক্ষা নিরীক্ষা হবে, যেমন কর্মীদের দক্ষতা কেমন, যোগ্যতা কেমন, তাদের প্রশিক্ষণ ব্যবস্থা কেমন আছে, তারা কতটা মনোযোগ সহকারে কাজ করে, এগুলা। দেন দেখা হবে যে কাঁচামালের সাথে যারা সরবরাহকারী কাঁচামাল, তাদের সাথে কতটা ভালো সম্পর্ক। দেন আরো একটা জিনিস দেখা হবে আফটার সেল সার্ভিস কেমন, অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি, গ্যারান্টি, এই জিনিসগুলা কিরকম, সবগুলা জিনিস কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করেই এই 9,000 এর সনদগুলাকে ইস্যু করা হয়, আদারওয়াইজ করা হয় না। তার মানে বলা হয়েছে যে এই সনদগুলা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, সব কোম্পানি দ্রুত পেয়ে যায় না, অনেক সময় লাগে এগুলা পাওয়ার জন্য। দেন এইগুলা থাকার সুবিধা কি, তো আমি শুরুতেই বলছি যে তুমি এ গ্রেডের থেকে যখন গোল্ডেন এ প্লাস পেয়ে যাও, যে সুবিধা এখানে মূলত সে ধরনের সুবিধা। তো এখানে পণ্য সেবার গুণগত মান নিশ্চিত করে, তো আমি নিশ্চিত থাকি এই প্রোডাক্ট ভালো। দেন পণ্য সেবার নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে একটা নিশ্চয়তা দেয়, বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা বাড়ে, নতুন বাজার সৃষ্টি করে। যেমন যে কোম্পানির প্রোডাক্টের কোনোটার আইএসও স্বীকৃতি নেই, কোনোটার আছে, তুমি কোনটা কিনবা যেটার আইএসও আছে, বা সে যদি নতুন আরেকটা প্রোডাক্ট ছাড়ে তখন সেটাও তুমি কিনে যাবে। যেমন সনি যদি চিন্তা, আমরা সবাই জানি সনি ভালো, তো ভালো মুখে মুখে হয়েছে কারণ আইএসও স্বীকৃতি পেয়ে গেছিল। ব্যয় হ্রাস, ঝুঁকি কমে যায় কোম্পানির, ব্যয় হ্রাস উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতেছে আইএসও। তো আরেকটা আইএসও আমরা নিয়ে কথা বলছিলাম যেটা হচ্ছে 14,001। তো 14,001 মূলত
পরিবেশগত আমরা বলছি এনভায়রনমেন্ট, এখানে দেখো গ্রিন, এটা ওরা লোগোটাও এরকম করছে, গ্রিন রাখছে, গ্রিন এনভায়রনমেন্ট আর কি। তো পরিবেশের বিষয়গুলো চিহ্নিত করবে পরিচালনা, পর্যবেক্ষণ, পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতির মানে তোমার প্রতিষ্ঠান শুধুমাত্র পানি দূষণ করে তাহলে তুমি পাবা না এটা। তো এগুলা মূলত কেন হয়? কৌশলগত পরিকল্পনার মাধ্যমে পরিবেশ ব্যবস্থাপনাকে নিয়ে আসা, শীর্ষ পর্যায়ে নেতৃত্বের অন্তর্ভুক্ত সক্রিয় উদ্যোগ নেওয়া। তো এই তিনটা জিনিস দেখা হয় এবং এটা একটা কিন্তু কোনো প্রফিটের উদ্দেশ্যে না। তো এই যে উদ্দেশ্যটা এখানে কোনো কোম্পানি যদি ভাবে 9000টা মূলত কিন্তু তোমার ওটা হলে প্রফিট হবে, একটা বড় ইম্প্যাক্ট করবে, এটা ততটা ইম্প্যাক্ট নাই। এনভায়রনমেন্টকে তুমি ভালো রাখলে যে তোমার ব্যবসা বড় হয়ে যাবে তা কিন্তু পুরোপুরি বলা যায় না, কিছুটা বাড়লেও ডাইরেক্টলি যে খুব বড় ইম্প্যাক্ট নাই। বাট কোম্পানি এটা তাও করে তার রেপুটেশনকে বাড়ানোর জন্য, কারণ রেপুটেশন আস্তে 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 যদি বাড়ে, যেটা 10% 5% করে হলেও ইনক্রিমেন্ট হবে। 9000টা তোমাকে হয়তো বা 100টা সেল হলে ওটা 200টা করে দিতে পারে, বাট 14000-এর যে স্বীকৃতি সেটা হয়তো 200টা পড়বে, বাট এটা লং রানে করবে, আস্তে আস্তে করবে, খুব বুম করবে না একবারে। তো এর জন্য এটাকে একটা স্বেচ্ছামূলক দিক নির্দেশনা বলা হয়। তো এবার আসি আমরা আইএসওর গুরুত্ব। আইএসও কেন গুরুত্বপূর্ণ? তো আমরা সুবিধাগুলো থেকেই মোটামুটি একটা আইডিয়া নিতে পারি যে ক্রেতাদের মধ্যে আস্থা অর্জন। আইএসওর কারণে একটা সনদ যেটা ক্রেতাদের মধ্যে একটা আশ্বাস দিতেছে, বিক্রি বৃদ্ধি পেতেছে, সময় মতো পণ্য সরবরাহ। তো আইএসও প্রাপ্ত প্রতিষ্ঠান তাদের একদম অর্ডারে যেভাবে ডেলিভারি ডেট দেওয়া থাকবে সেইভাবেই সেবা মান তৈরি হবে এবং সেইভাবেই তারা কিন্তু প্রোডাক্টের ডেলিভারি করবে এবং তারা সেইভাবেই তাদের র ম্যাটেরিয়াল রাখবে, অর্ডারটা পণ্য সরবরাহটা যাতে অ্যাকুরেট হয়। মুনাফা বৃদ্ধি, আইএসও সনদ থাকলে অবশ্যই বিক্রি বাড়বে, বিক্রি বাড়া মানে তোমার মুনাফা বাড়বে। পরিচালনা ব্যয় হ্রাস, তো আমরা জানি যে আমার যতটা দ্রুত আমি প্রোডাকশন বাড়বে, তত উৎপাদন যত বাড়বে তত কিন্তু আমার খরচ কমতে থাকবে এবং অপ্রাসঙ্গিক কিছু খরচ, যেমন আইএসওর একটা সনদ থাকা মানে তোমার বিজ্ঞাপন খরচ কমে গেল, জাস্ট তোমার এটাই একটা বিজ্ঞাপন যে আইএসও সনদ আছে, অ্যাডভার্টাইজমেন্ট করে গেল, পরিচালন ব্যয় কমে যাবে। ব্যবসা নির্ধারণ, আইএসও তাদের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ তাদের প্রয়োজনীয় কাঁচামাল উপকরণ সাধারণত অন্য কোনো একটা আইএসও প্রাপ্ত কোম্পানি থেকে কিনে। ধরো তুমি প্রাণের যদি সাপোজ প্রাণ আইএসও সার্টিফাইড, সাপোজ, যদিও সার্টিফাইড না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি সার্টিফাইড, তো তখন সে যখন আম কিনবে জুস বানানোর জন্য, সেও কিন্তু দেখবে কোন আম বাগানের মালিক, সেও আইএসও প্রাপ্ত, ঠিক আছে? তো সে ওই নির্বাচন করবে, তখন তার একটা শক্তি বেড়ে যাবে। তো প্রাণেরও একটা শক্তি বেড়ে যাবে যে আমি আইএসও পাইছি, তো আমি আইএসও পাওয়া ওই কোম্পানি থেকে বা ওই সাপ্লায়ারের থেকে মাল নিব। দ্রুত পরিবর্তন সাধন, তো যে কোনো ধরনের পরিবর্তন পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য করে আমরা সেবা সরবরাহ করবে, ফলে প্রতিষ্ঠানটি দ্রুত যে কোনো ধরনের পরিচ্ছন্নতা মেনে চলতে কাজ করতে পারে। পরিবেশ পরিস্থিতি যখন যেরকম হবে তার গুণগত মান বা পণ্য সেবা সরবরাহ অঙ্গীকারবদ্ধ, যাই হোক না কেন সে তার মানের সাথে কম্প্রোমাইজ করবে না। হয়তো প্রোডাকশন কিছুদিন অফ থাকবে, যেমন কোভিডের জন্য অনেক কোম্পানি, বড় কোম্পানিগুলোর প্রোডাক্ট বাংলাদেশে বা অন্যান্য দেশগুলোতে যাইতে পারতেছে না, কারণ প্রোডাকশন তারা কমাই দিচ্ছে, কিন্তু তারা কখনোই গুণের সাথে কম্প্রোমাইজ করবে না। অথবা বর্ডারে প্রোডাক্ট আটকায় থাকবে কিন্তু গুণে কোনো কম্প্রোমাইজেশন হবে না। দেন ব্যয় হ্রাস, যেটা ছিল পরিচালন ব্যয়, ওভারঅল টোটাল সনদ পাওয়া মানে ধরে রাখার ক্ষেত্রে তাদেরকে মান উন্নয়ন করতে হবে, ফলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। একই সাথে উৎপাদন ব্যয় কমে যাওয়া মানে ব্যয়ও, টোটাল ব্যয়ের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট। প্রক্রিয়া ব্যবস্থাপনা, পণ্য ডিজাইনিং, পণ্য পরিচিতি, উৎপাদন ইত্যাদি সকল কার্যক্রমে তারা কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করতে হবে তখন, ঠিক আছে? এবং এটা একটা চেইন আকারে হবে এবং কোনটার পরে কোনটা ধারাবাহিকভাবে থাকবে। ক্রেতা সন্তুষ্টি বা গ্রাহক সন্তুষ্টি, প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকদের সন্তুষ্টির জন্য সম্পর্ক তৈরি করা, কতটা সন্তুষ্ট করতে পারছে এক্ষেত্রেও আইএসও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষা হ্রাস, আইএসও করা মানে প্রতিষ্ঠানটি থেকে অযাচিত পরীক্ষা, বিভিন্ন টেস্ট করা ইত্যাদি থেকে পরিত্রাণ হবে। অনেক কোম্পানি এসে বলে দিল ভাই আমি আপনার একটা টেস্ট করবো, অহেতুক বিভিন্ন আলাদা 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 অর্গানাইজেশন এসে টেস্ট করছে। তো যখন সে আইএসও সার্টিফাইড, তার মানে আইএসও তো তারটা চেক করছে। সময় নিয়ন্ত্রণ, পণ্য উৎপাদনের ক্ষেত্রে পরীক্ষা একটা ইম্পর্টেন্ট,
তো ওই পরীক্ষাটার কাজ যেহেতু আইএসওর মাধ্যমে হয়ে যাবে, তখন কি হবে, তখন কোম্পানি অপ্রয়োজনীয় বিভিন্ন কাজগুলো কমায় ফেলতে পারবে। কমায় ফেলা মানে তার প্রোডাকশন টাইম কমে যাবে, তখন সে সময় মতো পণ্য সরবরাহ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আইএসওর গুরুত্ব বা আইএসও থাকার সুবিধা। তো আমরা আজকের আলোচনায় আইএসওর 903টা কেন করি আলোচনায় বলছিলাম। আইএসও 903 সম্পর্কে তোমরা একটু লিখবে, এবং আন্তর্জাতিক বাণিজ্যে আইএসও গুরুত্বপূর্ণ, অর্থাৎ বহির্বিশ্বের সাথে বিজনেসের ক্ষেত্রে আইএসও লাগতেছে, কেন লাগতেছে, কি দরকার, একটা চেষ্টা করবে একটা উদাহরণের সাহায্যে এই গুরুত্বটা বোঝান। কিছু থিওরিটিক্যাল কথার সাথে যদি উদাহরণ দিয়ে বুঝাই দাও তাহলে কিন্তু মার্কসটা ভালো আসে, এটা আমি প্রথম থেকে বলে আসছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব, হয়তো আগামী ক্লাসটা এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা আবার একটা জুম ক্লাস নিব। জুম ক্লাস এই চ্যাপ্টারে ঝামেলা যা থাকবে সেগুলো আলোচনা করে হয়তো একটা দুইটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করে আমরা নতুন চ্যাপ্টার দিকে এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।